এভরিওয়ান, সবাইকে গুড আফটারনুন। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে সোমবার। হ্যাঁ, আজকে সোমবার। তো আজকে হচ্ছে সোমবার, এখন বাজে হচ্ছে বিকেল 5টা। তো বিকেল 5টা থেকে এখন আজকে ব্লগটা শুরু করলাম। সারাদিন আজকে কোনো ভিডিও করিনি, রেস্টের মধ্যেই ছিলাম। তো আজকে কিন্তু নীল ষষ্ঠী, আর সবাইকে নীল ষষ্ঠীর অনেক অনেক ভালোবাসা জানাই। আর সবাই খুব সুন্দর করে পুজো দাও সবাই। আর প্রত্যেক বছর কিন্তু আমি পুজো দিই, কিন্তু এবছরটা আমি দিতে পারলাম না। বলতে পারো ইচ্ছে করেই এবছরটা আমি দিলাম না। নীল ষষ্ঠীর আমার চ্যানেলে দেখতে পাবে তোমরা, প্রত্যেক বছরই দিই। এবছরটা পারলাম না, মানে ইচ্ছে করেই দিইনি। কারণ অনেক কষ্টে শরীরের দুর্বলতাটা কাটিয়ে অনেক কষ্টে শরীরটাকে একটু রিকভার করতে পেরেছি। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে খাওয়া দাওয়া বন্ধ করে, মানে নীল ষষ্ঠীর উপোস মানেই তো পুরোপুরি উপোস থাকি। যতবার করেছি কিছুই খাই না আমি, তো পুরোপুরি উপোসই থাকি। তো সেরকম আর এবারটা করলাম না, তাই একটু খারাপ লাগছে। তবে ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমরা সবাই তো করছো, সেটাই অনেক বড় কথা। তোমাদের সকলের সন্তানের মঙ্গল কামনা করি। পৃথিবীর যত সন্তান আছে সমস্ত সন্তান মায়ের কোলে থাকুক, সবাই দুধে ভাতে থাকুক, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। যাই হোক, আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্নাবান্না হয়েছে। নিরামিষ বলতে রান্নাটাও করিনি, সিদ্ধ ভাত খেয়েছি আজকে দুপুরবেলা। কাঁচকলা সিদ্ধ আর ডাল সিদ্ধ, এই হয়েছে আজকে আমাদের রান্নাবান্না। আমি মনে হয় একটা ছোট্ট ক্লিপ তুলে রেখেছিলাম, যখন ভাত বাচ্ছিলাম তখন একটা ছোট্ট ক্লিপ তুলে রেখেছিলাম ডাল সিদ্ধ আলু আর ওই কাঁচকলা সিদ্ধর। তো সেটা পারলে আমি দিয়ে দেবো, ফুটেজটা দেখে নিও। আর কিচ্ছু নো রান্নাবান্না আজকে। ভাবলাম যে থাক, একেই যখন মানে উপোস করতে পারিনি, তো রান্নাবান্নাও সেরকম কিছুর দিকে যাব না। সিদ্ধ ভাত খেয়েই সারাদিন কাটিয়ে দিয়েছি। আর টিভিও দেখিনি, সারা দুপুর কোনো টিভিও দেখিনি, ওই ফোন ঘাঁটছিলাম শুয়ে শুয়ে। তারপরে বিকেলবেলা করে উঠলাম, উঠে গা ধুলাম, গা ধুয়ে এখন সন্ধে দেব। আর ভাবলাম যে এইবার তো ভিডিওটা শুরু করি, কারণ এখনও যদি শুরু না করি তাহলে আর শেষ করব কখন। আর সেই ভিডিও ছোট হয়ে যাবে, আর ছোট হয়ে গেলে সেই কমেন্ট বক্স পড়তে হবে। ঠিক আছে, তো সেই কারণে ভাবলাম চলো বিকেল থেকে এখন ভিডিওটা শুরু করি। আজকে বেরোবো কিনা জানি না, সেরকম কোনো মানে বুঝতে পারছি না আদৌ কি হবে। আপাতত এখন সন্ধে দেবো, সন্ধে দিয়ে চা করব, এইটুকু জানি। আর ম্যাডাম এসছে পড়াতে, মেয়েকে এখন পড়াচ্ছে। আজকে সকালবেলা তখন 11টা বাজে, তখন মা মেয়েকে নিয়ে এই বাড়িতে আসলো। মেয়ে তো ওই বাড়িতে ছিল, আমার বাপের বাড়িতে ছিল, তোমরা জানো। তো 11টা নাগাদ মা আসলো মেয়েকে নিয়ে, কারণ 12টা থেকে মেয়ের পড়া ম্যাডাম আসবে, তাই তার আগেই ঢুকে যেতে বলেছিলাম। তো মেয়ে আসলো, পড়তে বসলো সকালে। আমি আজকে সকালে ওআরএস খেয়েছি, 2খানা বোতল খেয়েছি ওআরএসের। এখন গিয়ে আবার একটা খাবো, মানে এই চা করার আগে আগে ওআরএস খেয়ে নেবো। ওআরএসটা খেতে ভালোবাসি তো, যেটা প্যাকেটের, ওটা খেতে ভালোবাসি, তো ওই জন্য বেশি বেশি করে খাচ্ছি। আর জানি না ওটাও বেশ কাজ দিচ্ছে শরীরে হয়তো। আর হ্যাঁ, তোমরা অনেক কমেন্ট করেছো যে দিদিভাই শাখা পড়তে চাইছো, শাখা শনি মঙ্গলবার করে পড়ো না, পয়লা বৈশাখের দিন পড়ো, ওই দিনটা খুব ভালো। আমিও পরে ভেবে দেখলাম যে তাই তো, তোমরা তো একটা দারুণ বুদ্ধি দিয়েছো আমাকে, দারুণ আইডিয়া এটা। শাখা যখন পড়তে এত ইচ্ছেই করছে, তাহলে পয়লা বৈশাখের দিন পড়বো, ঠিক কথা। আর পয়লা বৈশাখের দিন তো আমাদের বেরোতেও হবে, দুটো দোকানে নিমন্ত্রণ পেয়েছি, তো ভালোই হলো, তাহলে ওই দিনকে একবারে শাখাটা পড়ে নেব। দারুণ আইডিয়া। চলো, এই বিকেল থেকেই সঙ্গে থাকো সারাদিন, মানে সারাদিন না, সারাটা সন্ধে। আর এই যে দেখো, আজকে এই শাড়িটা পরেছি। এই শাড়িটা আমাকে কে দিয়েছিল বলো তো, দেখি কে বলতে পারো। এই শাড়িটা আমাকে গীতা আন্টি দিয়েছিল। কত শাড়ি এসছে, কত শাড়ি গেছে, কিন্তু এই শাড়িটা কখনো হাতছাড়া করিনি। শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আন্টি যখন আমাকে দিয়েছিল তখন আমি বলেছিলাম আন্টিকে যে আমার ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা। তারপর থেকে যে কতবার পরছি জানি না, আন্টি হয়তো আমার ভিডিও দেখে না এখন আর। যাই হোক, চলো। না না, দেখে না বলবো না, পরশু দিনকে না কবে যেন সেই আমি বললাম না যে আমার মা সেই সবজি কেটে দিচ্ছিল, আমি সেই বললাম না যে দেখো কাটার মেশিন এসছে আমাদের বাড়িতে, ওই ভিডিওটা তো কমেন্ট করেছিল আন্টি যে এইরকম একটা কাটার মেশিন আমাকেও দিস তো। এটা দেখে মাঝে মাঝে দেখে। ঠিক আছে, চলো। আজকে বড় মাও এসেছিল, বড় মা এসে মেয়েকে পয়লা বৈশাখের জামা দিয়ে গেছে, দেখাবো খন তোমাদেরকে। ঠিক আছে, চলো যাই নিচে, সন্ধেটা দিয়ে চা বসাই আর একটা ওআরএস খাই। বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে,
কাল বৈশাখীর ঝড় কবে হবে বলতে পারো? কাল বৈশাখীর ঝড়টা খুব মিস করছি। হলে পরে বেশ এই ওপরের ঘরে এসে জানলা খুলে বসে বসে দেখা যেত। এই হচ্ছে আমার বিকেলের ছাদ। আর এই যে একটু আগে মোটরে জল দিয়েছি, তাই সেই জলটা ভর্তি হয়ে গেছে ড্রামে আর ভেসে গেছে এতটা। ওই জায়গাটা করে না দেখো, বৃষ্টি পড়লে পরে বৃষ্টির জল ওই জায়গাটা করে দাঁড়িয়ে যাচ্ছে। এতে তো ছাদের ক্ষতি হচ্ছে। বলো কি করা যায় এখন? বুদ্ধি একটা উপায় তোমরাই বলো। তোমাদের কাছেই সমস্ত প্রবলেমের সলিউশন থাকে, সমস্ত বুদ্ধি তোমাদের কাছে কমেন্ট বক্সেই পাওয়া যায়। সমস্ত মানে প্রবলেমের সলিউশন আমার কমেন্ট বক্স, যে কোনো প্রবলেমের। আসলে এত মানুষ দেখো তো, ওই জন্যই। তো এবার এই বুদ্ধিটাও দিয়ে দিও, কি করা যায় ওখানটা। চলো। আর এই বেলি গাছটায়, বেলি ফুলের গাছটায় গেল বছর কোনো ফুল ফোটেনি, তার জন্য মানে গত বছরে গাছটাকে বড্ড অপমান করেছিলাম। হ্যাঁ, যা মুখে এসছে তাই বলেছি এই গাছটাকে, যে হ্যাঁ একটা ফুল দিলি না তুই, তোকে এত জল দেওয়া হয়, এত জল দেওয়া হয়, ফুল দিলি না। এইবার আমাকে মানে কি বলবো, যে দাঁড়া, আমাকে এরমভাবে বললি তো ফুল দিই না, এইবার তোকে এত ফুল দেবো, এত ফুল দেবো, তুই পাগল হয়ে যাবি। তো সত্যিই তাই, এই বছর মানে গাছটা ফুলে মানে জাস্ট ভরে থাকছে, ভরে থাকছে, প্রচুর ফুল ফুটছে, প্রচুর ফুল, প্রচুর। তবে মা আমাকে বললো, মা নাকি গাছটার মধ্যে কিছু একটা দিয়েছে, ওষুধ ফষুধ, জানি না কি দিয়েছে। তো এই তো, চলো আজকে আর তোমাদের সাথে ফুল তোলার ভিডিও করিনি। আজকে তোমাদের সাথে কোনো রকম স্নান টান করে উঠে সেই গতকালকের মতো ফুল তোলার ভিডিও শ্যুট করিনি। কারণ আজকে মা যখন মেয়েকে দিতে এসেছিলো, তখন মা আমাকে ফুল তুলে এনে দিয়েছিল। মানে জিজ্ঞেস করলো ফুল তুলে এনে দেবো, বললাম হ্যাঁ দাও তো, তাহলে খুব উপকার হয়। কারণ সত্যি বলতে রোদের মধ্যে ফুল তুলতে খুব কষ্ট। তো সেটা মা এসেছিলো যখন, মা করে দিয়েছে, হ্যাঁ এলাম থাক মা করেই দিক। আবার রোজ তো আর মা আসবে না, তো যখন এরপরে আবার ফুল তুলবো তখন আবার তোমাদের জন্য পারলে ওরকম ভিডিও করে করে দেবো, ঠিক আছে? আমি বুঝতে পেরেছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগবে না কেন? ভালো লাগার জন্যই তো অত পরিশ্রম করা। তোমাদের তো ভালো লাগে দেখতে, কিন্তু ওই রকম ভিডিও করতে গেলে যে কতটা পরিশ্রম লাগে, কতটা কষ্ট, ওর পেছনে যে কতটা পরিশ্রম থাকে, সেটা একমাত্র যে বানায় ওরকম ভিডিও। মানে গতকালকের ব্লগটার কথা বলছি আর কি। রোজ রোজ পারুম না, ঠিক আছে? আবার দুদিন পরে করবো কোন। চলো। ও হ্যাঁ, তোমরা আমাকে গতকালকের ভিডিওতে আরেকটা কমেন্টও খুব করেছিলে, সেটা হচ্ছে যে চুল ছেড়ে সিঁদুর পরেছি এরকম। আসলে না, আমি বলি তোমাদেরকে, আমি জানি যে চুল ছেড়ে সিঁদুর পরতে নেই, আমি কখনো পরিও না, আমি সবসময় চুল বেঁধেই সিঁদুর পরি, বুঝলে তো? এবার গতকালকে আমি এতটা মানে ফোকাসটা রেখেছিলাম ভিডিও শ্যুটের জন্য, মানে আমার পুরো ফোকাসটাই ছিল যে ভিডিও শ্যুট করছি, ভালোভাবে ভিডিও দিতে হবে। অনেকদিন ভিডিও দিইনি, অনেকদিন শরীর খারাপ ছিল, তাই ভালো করে ব্লগ দিতে পারিনি। আমার ভিডিওতে এতদিন কোনো এনার্জি ছিল না, আজকে আমাকে এনার্জি সহকারে ভিডিও দিতে হবে, ভালো করে ব্লগ করতে হবে, ভালো করে শ্যুট করতে হবে। এই সব আমার ব্রেনের মধ্যে এতটাই চেপেছিল যে আমি মানে চুল খুলে সিঁদুর পরছি, চুল মানে বেঁধে পড়ছি, আমার সেটাই মাথার থেকে আউট হয়ে গেছে। আমি সবসময় বেঁধেই পড়ি, কালকে খুলে পরে ফেলেছি। ওই ভিডিও শ্যুট করছি, মাথাটা পুরো ব্রেনটা ওই দিকে ছিল, যাকে তোমাকে জানিয়ে দিলাম।
চাটা হোক, চা করবো না কফি করবো সেটাই বুঝতে পারছি না। হতে হতে দিদি বিকেলবেলা বাসন মেজে গেছে, সেগুলো গুছিয়ে ফেলি। কড়াই আর এই হচ্ছে এক গাদা বাটি, একটা দুটো এগুলো। আজকে বেশি বাসন হয়নি, কটা থালা কটা বাটি এগুলো ভেবেছি, মানে কালকে রাতের বাসনগুলো ছিল। রাতে কি খাবো আমি এখনো সেটাই জানি না। রাতের খাবার কোনো ব্যবস্থাই করিনি, ওই যে শুধু ভাত করে রয়েছে হাঁড়িতে, আর কিচ্ছু নেই। বললাম না ওবেলা শুধু কাঁচকলা সিদ্ধ আর ডাল সিদ্ধ খাওয়া হয়েছে। এবার সিদ্ধ ভাত তো আর দুবেলার জন্য রান্না করা যায় না, একবেলার জন্যই করা যায়। তো একবেলার জন্য করেছিলাম, খেয়েছি, শেষ হয়ে গেছে। এবার রাতে কি খাবো? চলো তোমরা ওই ফুটেজটা দেখে নাও একটু, ততক্ষণ আমি চাটা করি। তো বন্ধুরা এই দেখো, আজকে আমাদের দুপুরের মেনু ছিল হচ্ছে ডাল মাখা আর তার সাথে কাঁচকলা মাখা। দুটোই ভীষণ ভালো ছিল। আর গরম ভাতে এরকম সিদ্ধ থাকলে আর কিন্তু কিচ্ছু লাগে না। আমার মেয়ে আর আমি ডালটা দিয়ে খেয়েছি, সোমনাথ কাঁচকলাটা দিয়ে খেয়েছে। সন্ধ্যে 7টা। আজকে অনেক কষ্টে মেয়েকে ম্যাগি খাওয়ার জন্য রাজি করিয়েছি। মেয়ে ম্যাগি একদম খেতে চায় না, একদম না, মানে ম্যাগি যেন শত্রু হয়ে গেছে। মাসে এখন 1 থেকে 2 দিন হয়তো ম্যাগি খায়, বাদ বাকি দিন ওই বেশিরভাগ দিনই হরলিক্স, দুধ কিংবা দোকান থেকে আনা কেক, পাউরুটি এইসব। কিন্তু ম্যাগিটা মাসে 1 থেকে 2 দিন কিছুতেই খেতে চায় না। আজকে অনেক কষ্ট করে রাজি করেছিলাম ম্যাগি খা, একটু ঝোল ঝোল করে দিই, খা। কারণ আমি এখন একটু বেরোবো, আমি চলে আসবো, এক্ষুনি যাবো আর আসবো। ও ম্যাডামের কাছে পড়ছে এখন। আমাকে বেরোতে দেখে ভাবছিল, বলতে যাচ্ছিল বেরোচ্ছ যখন বাইরে থেকে কিছু নিয়ে আসবা খাবার। এবার রোজ রোজ বাইরের খাবার দেওয়াটা তো ঠিক না। কালকে মোমো খেয়েছে, আজকে ব্রেকফাস্টে কেক খেয়েছে, এগুলো একটা খাবার হলো? তো এটা খাক, দিয়ে আমি তারপরে যাব, শুধু 2টো বেডশিট আনবো, দিয়ে চলে আসবো। বেশিক্ষণের ব্যাপার নেই আমার, মানে পুরনো অর্ডারই এসছে 2টো বেডশিট, যেটা আমার ঘরে নেই, শেষ হয়ে গেছে। সেই 2টো আনবো, এনে আজকে রাতে যদি ডিসপ্যাচ করতে পারি তো খুবই ভালো, নাহলে কালকে করতেই হবে। তো ওই কাজেই বেরোবো একটু। আর একবারে রেডি হয়েছি যখন, তাহলে একবারে নাইটির শর্ট ভিডিওটাও করে নেবো। এখন এসে করবো না যাওয়ার আগে করবো সেটাই ভাবছি এসে করি, আগে বাইরের কাজটা মিটিয়ে আসি, কারণ যেখানে যাব সেটা আবার বন্ধ হয়ে যাবে। ওই জন্য আগে বাইরের কাজটা মিটিয়ে আসি, ফিরে এসে তারপরে নাইটির শর্ট ভিডিও করতে হবে, প্লাস রাতের রান্না বান্না করতে হবে। তো এত কিছু করে আর আজকে ডিসপ্যাচ হবে বলে মনে হচ্ছে না। চলো বাইরের কাজটা মিটিয়ে আসি, আসছি। ঘরে যতই দামি দামি এসি চলুক, প্রকৃতির হাওয়াই হয় গো। চলো বেডশিটগুলো নিয়ে আসি, নিয়ে এসে তারপরে বাড়িতে কত কাজ।
তুমি কি করছো? ওলে বাবালে, বসে বসে টিভি দেখছে সোনা মা। তোমার খাবার কই ম্যাগি? ওলে বাবালে, সবটা খেয়ে নিয়েছে আমার মা। এটা কি? দেখো পেঁয়াজ দিয়েছে কত। পেঁয়াজ খাবি না, পেঁয়াজ খেলে রাতে আমার পাশে শুবি না। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের ডিনার। রুটি আর তড়কা নিয়ে এসেছি বাইরে থেকে। তো আর কোনো রান্নাবান্না করলাম না রাত্রির করে, ঠিক আছে। তো চলো, সোমনাথকে দিয়ে দিয়েছি, এটা আমার থালা, আর মেয়ে খাবে এক্ষুনি। বাজে হচ্ছে এখন 9:45। খেয়েছো আইসক্রিম? কে দিয়েছিল বলো? জেঠু। জেঠু, ঠিক আছে চলো। তো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া করে তারপরে যেমন প্রতিদিন রাতে শোয়ার আগে ওপরে আসা অভ্যাস, তো ওপরে আসলাম। আর ঘরের কাজকর্ম সব করেই এসেছি, একেবারে রাতের বিছানা টিছানা করে ছোটো ঘর রান্নাঘর সব গুছিয়ে টুছিয়ে তারপরেই আসলাম ওপরে। এসে ভিডিওটা এডিট করছিলাম, সারা বিকেল থেকে যেটুকু করেছি। তো এডিট করতে গিয়ে দেখি কি ভিডিওটা কত 15-16 মিনিট হয়েছে। এবার কমেন্ট পড়ি তোমাদের লাস্ট ভিডিওর কমেন্ট, এছাড়া তোর কোনো অপশন থাকে না। এটা একটা ভালো বুদ্ধি বের করেছি আমি, জানো তো। যেদিনকে আমার ভিডিও ছোট হয়ে যায় সেদিনকে তোমাদের কমেন্টগুলো পড়ি, আর পড়তেও ভালো লাগে, আর তোমাদেরও খুব ভালো লাগে আমি জানি। চলো শুরু করি। আচ্ছা, দাঁড়াও আমার ভিডিওটা। আচ্ছা, লিখেছে একজন, তুমি যে বেড়াতে গিয়ে কত একজন না, নাম পড়বো না কেন, নাম পড়বো। লিখেছে সাইন SK 3537, এই আইডি থেকে লিখেছে, তুমি যে বেড়াতে গিয়ে কত নজর না লাগে সেই সব জিনিস আনলে, তাতেও কাজ হলো না। তো আমি যেগুলো কিনে নিয়ে এসেছিলাম তার মধ্যে অনেক কিছুই রয়েছে, আবার অনেক কিছু বলতে পারো আমার ভিউয়ার্সরা আমাকে যে কমেন্ট করেছিল যে দিদিভাই তোমার কুম্ভ রাশিতে মনে হয় এই জিনিসগুলো যাচ্ছে না, তোমার কুম্ভ রাশিতে মনে হয় এই নজরের এই জিনিসগুলো রাখতে নেই, কারণ এগুলো ঘরে রাখার পর থেকেই তোমার নানা রকম সমস্যায় পড়েছো, তো এগুলো তোমার রাখা ঠিক হয়নি। এরকম অনেক কমেন্ট পেয়েছিলাম আমি মাঝখানে, সময়টা যখন খুব খারাপ যাচ্ছিল তখন। তো তখনই কিন্তু আমি জানি না আদেও সত্য মিথ্যে বলতে পারবো না, কুম্ভ রাশি বলে হয়তো সেগুলো শ্যুট করেনি বা কিছু একটা হলেও হতে পারে। আমি আমার কাছের মানুষদের মধ্যে সেগুলো ভাগ করে দিয়ে দিয়েছি। আমার কাছে হয়তো আর একটা কি দুটো থাকতে পারে, বাদ বাকি সব সবাইকে দিয়ে দিয়েছি, বুঝলে। আচ্ছা, তারপরে লিখেছে রিঙ্কি পণ্ডিত, লিখেছে প্রদীপ দিয়ে ধূপকাঠি ধরাতে নেই, এইগুলো তো তোমার ভালো করে জানা উচিত, যেহেতু তুমি ব্রাহ্মণ বাড়ির বউ, শুধু খাই খাই করলে হয় না, কিছু নিয়ম জানতে হয়। আচ্ছা, আমি কি গতকালকের ব্লগে প্রদীপ দিয়ে ধূপকাঠি ধরিয়েছিলাম? আমার কিন্তু মনে পড়ছে না যে আমি গতকালকের ব্লগে প্রদীপ দিয়ে ধূপকাঠি ধরিয়েছি বলে। প্লিজ একটুখানি যারা যারা এই ভিডিওটা দেখছো, একটু গতকালকের ভিডিওটা গিয়ে ভালো করে দেখে আসো তো, যে আমি প্রদীপ দিয়েই ধূপকাঠি ধরিয়েছিলাম নাকি লাইটার দিয়ে ধরিয়েছিলাম। আচ্ছা, তারপরে লিখেছে লক্ষ্মী সরকার, লিখেছে নীল ষষ্ঠীর আগের দিন নিরামিষ খেতে হয়, এটাও জানো না?
তো আমি এই কথাটার রিপ্লাই বিকেলবেলা দিয়ে দিয়েছি যে আমি যেহেতু এবছরটা মানতে পারিনি, তার জন্য মানিনি, যখন কিছুই মানিনি। তাও আজকের দিনটা দেখো নিরামিষই খেয়েছিলাম, যদিও রাতে আবার তড়কা খেয়ে ফেলেছি। যাই হোক, তারপরে লিখেছে সৌভিক গাঙ্গুলি, লিখেছে শরীর যেমনই থাক হালকা কিছু ব্রেকফাস্ট খেয়েও গো, আর আজ তোমাকে বেশ ঝরঝরে লাগছে, এমনই খুশি খুশি থেকো সব সময়। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তারপরে লিখেছে মায়া দাস, পায়ে পায়ে ঠাকুরকে না রেখে স্থান পরিবর্তন করো, সবার শরীর আপনি ভালো হয়ে উঠবে। পায়ে পায়ে ঠাকুর মানে বুঝলাম না, পায়ে পায়ে ঠাকুর রেখো না মানে বুঝতে পারলাম না। আমার কিন্তু পুরনো বাড়িতে আমার বেডরুমেই ঠাকুর থাকতো, তো পায়ে পায়ে বিষয়টা মানে বুঝতে পারলাম না। যাই হোক, তারপর লিখেছে নিলয় দাস, মন্দিরা বোন চুল খুলে সিঁদুর পরতে নেই শোনা। আচ্ছা, এই বিষয়টাও কিন্তু আমি বিকালবেলা বলে দিয়েছি তোমাদেরকে। আচ্ছা, তারপরে লিখেছে প্রতিমা ব্যানার্জি, চুল খুলে সিঁদুর পরতে নেই জানো না, বললাম বিষয়টা বিকেলবেলায় ক্লিয়ার করেছি। আচ্ছা, বৃষ্টি হোসিয়ান লিখেছে ন্যাড়া একবার বেলতলায় যাই, আর তুমি জেনে শুনে বারবার যাও, এখন তার ফল ভোগ করতে হবে। না না, বারবার যাই না, আমি দুবার গেছি বেলতলায়, আর যাব না। যাই হোক, সঙ্গীতা মণ্ডল লিখেছে আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। এটা শুধু তোমাকে একা না, সবাইকেই বললাম। হ্যাঁ, এটা তো পুরনো দিনের ঠাকুমা দিদিমাদের প্রবাদ বাক্য, তো পুরনো দিনের পুরনো চাল ভাতে পারে, পুরনো দিনের প্রবাদ বাক্য, ভীষণ ভালো কথাটা আর কি। আচ্ছা, তুমি পূর্ণেন্দু চ্যাটার্জি লিখেছে তুমি ক্লিয়ার করো কি এমন করেছো যে ও এমন বলছে। আচ্ছা, কে কি বলছে আমি তো ঠিক বুঝলাম না। যাই হোক, আর ক্লিয়ার করো, কি ক্লিয়ার করব। আচ্ছা, তারপরে মলয় ডেইলি অ্যাক্টিভিটিস লিখেছে কে নজর লাগাবে তোমাদের সংসারে, তোমরা নিজেরাই লাগিয়ে দিচ্ছ নজর। তোমরা তো যা কিছু পাবলিককে দেখাবে, পাবলিক তারই রিয়াক্ট দেবে, তাতেই আবার দোষ। নিজেরা অল্প অল্প দেখাবে, কিছুই হবে না। এ মাছিছি, আমি কোনো পাবলিককে মানে কোনো আমার ভিডিও যারা দেখছো তোমরা, আমার কোনো ভিউয়ার্সকে বা কোনো ইউটিউবারকে উদ্দেশ্য করে আমি এরকম কথা বলিনি। আমি তো জাস্ট একটা অ্যাট্রাকটিভ টাইটেল দিতে হয় তাই টাইটেল দিয়েছি, ওরকম কোনো কিছু আমার মনের মধ্যে নেই যে আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি। যাই হোক, জয়িতা লিখেছে রবিবার নিম গাছের জন্ম, তাই রবিবার নিম পাতা খেতে নেই। হ্যাঁ, আমি জানি এটা, ওই জন্যই গতকালকে খাইনি, আজকে বের করেছিলাম ফ্রিজ থেকে, অল্প একটু ছিল, আজকে খাওয়া হয়েছে। আচ্ছা, আরেকজন লিখেছে স্বপন বুড়াই লিখেছে নজর বলে কি জানি না, আমি আমার সুখে আছি, আমার সংসার সন্তান নিয়ে ভালো আছি। হাজবেন্ড রেলে সার্ভিস করে, হাজবেন্ড নাইট ডিউটি, রেল ড্রাইভার, কত কষ্ট করে। আমার ডটার মেয়ে দিনরাত পড়াশোনা করে, আমরা সবাই কষ্ট করি, আর কষ্টের মধ্যেই ভগবানের আছে, নজর লাগতে দেব না। এই কষ্টের মধ্যে মেয়েকে সফল সাকসেস করাবো। মেয়ে এইবারে এইচএস দিয়েছে, মেডিকেলে বসবে। আমার মা বাবা, শাশুড়ি, ননদ সবাই সুখে আছি, একই ফ্যামিলিতে আছি। নজর বলে কিছু হয় না দিদিভাই, নিজেকে কঠোর পরিশ্রম করতে হবে, তবেই সফল হবে। একদম ভীষণ ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে। আর তোমার মেয়ের জন্য আমার অনেক অনেক আশীর্বাদ রইল, ও অনেক বড় হবে একদিন, দেখো তোমার সব স্বপ্ন পূরণ করবে। আচ্ছা, সোনালি লাইফস্টাইল লিখেছে নীল পুজোর আগের দিন নিরামিষ খেতে হয়। আচ্ছা, এই বিষয়টা বলে দিয়েছি বিকেলে, মাথা কেটে গেছে। আচ্ছা, অসিত মণ্ডল লিখেছে তোমার ভিডিও শুরুটা খুব ভালো লেগেছে দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ। সরি। কেয়া সরকার লিখেছে ব্লগের শুরুটা খুব সুন্দর হয়েছে, তোমাদের তিনজনকে খুব সুন্দর লাগছে,
সাদা ড্রেস পরে। জয়ীমাকে খুব মিষ্টি লাগছে, আমার মনে হয় তোমার শরীর অনেকটা সুস্থ, ভালো থেকো, সাবধানে থেকো। একদম, আমি আগের থেকে অনেকটা ভালো আছি, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আচ্ছা, ঈশানী ধর লিখেছে সোমবার যখন নীল পুজো, আশা করি তুমি কারো যদি করেই থাকো আগের দিন অন্তত তুমি সংযম করতে পারতে। নিরামিষ, এই পুজো ছেলে মেয়েদের জন্যই করে, তুমি যেটা ভালো বুঝেছো করেছো। হ্যাঁ, আমি যে বললাম এই বছরটা আমি মানিনি, প্রত্যেক বছরই মানি, এই বছরটা মানতে পারিনি। আর একটা বছর না মানলে আমার মনে হয় না মহাদেব আমাকে পাপ দেবেন বা আমার সন্তানকে আশীর্বাদ কম করবেন, এটা আমার মনে হয় না। আচ্ছা, তারপরে রাহুল দাস লিখেছে ভিডিও শুরুটা ভীষণ ভীষণ ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আচ্ছা, অনিন্দিতা দে লিখেছে সবসময় গরম মশলা না দিয়ে গন্ধরাজ লেবুর পাতা দিও, দারুণ লাগে। হ্যাঁ, তবে গন্ধরাজ লেবুর পাতা সব রান্নায় দেওয়া যায় কিনা আমি জানি না, তবে গন্ধরাজ লেবুর পাতা দেওয়া যায় কিছু কিছু রান্নাতে জানি, যেমন লোটে মাছ নামানোর সময় গরম মশলা না দিয়ে লেবুর পাতা দেয়। আচ্ছা, মৌলিস কিচেন লিখেছে মা, মেয়ে, নায়ক, বাবা সবাইকে খুব সুন্দর লাগছে, সাদাই সাদাই বেশ মানিয়েছে। আজও সোমনাথকে দেখলাম, মনটা ভীষণ ভালো লাগলো। জয়ী সোনা পাখিটা কি পাখনা কথা বলে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। সৌমেন দাস লিখেছে ভিডিও শুরুটা সুন্দর, অনেকদিন পর এরকম সুন্দর ভিডিও, খুব ভালো লাগলো, আমারও খুব ভালো লাগলো। সঙ্গীতা সরকার লিখেছে যদি মাথায় ঘোমটা দিয়ে দাঁড়াই বলো তুমি কি অবাক হবে না। গানটা কি পপুলার ছিল একটা সময়, বলো, খুব শুনেছি একটা সময়। আচ্ছা, দিদিভাই মেকওভার রিয়া লিখেছে দিদিভাই তোমাকে খুব ভালো লাগে, এই দুনিয়ার কেউ ভালো না, কারোর ভালো দেখতে পারে না, নিজের সংসার নিয়ে ভালো থাকো, খুব ভালোবাসা তোমার পরিবারের জন্য, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, পাপিয়া সুশান্ত লিখেছে দিদিভাই স্নান করে সিঁদুর পরে তারপরে পুজো দেবে, একদম ঠিক বলেছো, এটাই করা উচিত। সীমা কি ওয়ার্ল্ড লিখেছে জয়ীকে খুব সুন্দর লাগছে, মা মেয়ে দুজনেই সাদা পরেছো, মানিয়েছে ভালো। গন্ধরাজ মোমো খেতে কেমন লাগে, আমি কখনো খাইনি, গন্ধরাজ মোমো খেতে দারুণ লাগে, দারুণ, খেয়ে দেখো একদিন। রাজ সাহা লিখেছে দিদি ওষুধের টাইমটা তুমি নিজে নিজে চেঞ্জ করে নিও না, ডক্টর তো বুঝেই ওষুধগুলো সকাল আর দুপুর করে খেতে দিয়েছে। আর বলো না, আমি হচ্ছি একটা পাগলি, ঠিক বলেছো গো, এটা তো ভুল কাজ করেছি অবশ্যই। আচ্ছা, মিতা চক্রবর্তী লিখেছে আজকে দারুণ লাগছে তোমাকে সত্যি, আর যেন কারো নজর না লাগে তোমার সংসারে, খুব ভালো থেকো, সুস্থ থেকো সবাইকে নিয়ে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। চন্দ্রা দে লিখেছে তোমায় শাড়ি পরে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, স্বস্তিকা সরকার লিখেছে মনু তোমাকে টিপটা পরে খুব সুন্দর লাগছে, জয়ী সোনা সবসময় বেবি ডল, আর সোমনাথ বাবুর এত রাগ হলো কেন, নজর লাগাটা সত্যি হয়, এক একটা মানুষের চোখের আর মুখের কথাতে নজর লাগে, আমি নিজে ভুক্তভোগী, আর কি বলবো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, লাভ অল অফ ইউ। অসংখ্য ধন্যবাদ তোমাকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। কাশিটা যেন ছেড়ে যেতেই চাইছে না, ভালোবেসে ফেলেছে আমাকে। সঙ্গীতা দাস প্রদীপের স্ট্যান্ডটা পরিষ্কার করো, হ্যাঁ প্রদীপের স্ট্যান্ডটা আমার পরিষ্কার করতে হবে। আচ্ছা চলো, তারপরে কেয়া চক্রবর্তী লিখেছে মন্দিরে আমি চিকেনের আলু কতটা গুনলাম বলি 15টা, ঠিক? জয়ের কথা খুব মিষ্টি লাগে, আজকের ভিডিওটা ভালোই হয়েছে, হ্যাঁ একদমই ঠিক, 15টা আলু ছিল ওখানে, একজনা কমেন্ট করেছে তারপরে জানতে পারলাম। যাই হোক, মনমন চক্রবর্তী লিখেছে ভিডিও শুরুটা ভীষণ ভালো লাগলো, জাস্ট মন ছুঁয়ে গেল, অনেক দিন পর বেশ ফ্রেশ লাগছে, খুব ভালো লাগলো, ভগবানের কাছে প্রার্থনা করি হাসিতে খুশিতে থাকো, চুল খুলে সিঁদুর পরবে না, পরতে নেই, তোমাদেরকে ভালোবাসি তো তাই যেগুলো করতে না করি, কিছু মনে করো না। এই যে সব পুরো কথাগুলো কত সুন্দর বললে, লাস্টে গিয়ে মনটা খারাপ হয়ে গেল, লাস্টে লিখেছো কিছু মনে করো না, আমি কিচ্ছু মনে করি না তোমাদের কথায়, উপরন্তু আমি তোমাদের কাছে অ্যাডভাইস চাই, কি করা উচিত কি করা উচিত না, কোনটা করব না, তোমাদের কাছে আমি অ্যাডভাইস চাই। আর যারা বাজে কমেন্ট করে আমাকে তাদেরকেও কিন্তু আমি লাভ রিয়াক্ট দিই, তাদের ওপরেও আমার বিন্দু মাত্র রাগ নেই। যারা আমাকে বাজে বাজে কমেন্ট করে তারা যদি কোনোদিনও সামনে এসে আমার সাথে হেসে কথা বলে, আমি তো সঙ্গে সঙ্গে সব ভুলে যাব, ঠিক আছে?
আচ্ছা, রিপা রায়ন লিখেছে প্রথম থেকেই দারুণ, ভালো লাগলো ব্লগটা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আচ্ছা, তারপরে লিখেছে টিনা ঘোষাল, সত্যি আর নজর লাগতে দিও না, পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থাকবে, আর এত সম্পর্কের গভীরে যেতে যেও না গো, ভালো থেকো, যে একবার ক্ষতি করবে বা খারাপ কথা বলবে আর দ্বিতীয়বার তাকে সুযোগ দিও না, এবার তো বোঝো। অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তুমি ভালো থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আচ্ছা, তারপরে লিখেছে পম্পা, মন্দিরা তোমাকে আমি তোমার অতি কষ্টের দিন থেকে দেখছি, তুমি রোজ নিয়ে ড্রামা করছো না, কারণ আমি সেম প্রবলেম ফেস করছি। তোমাকে ভালোবেসে বলছি খাবার হ্যাবিট চেঞ্জ করো। কি চেঞ্জ করি বলো তো, কি চেঞ্জ করব খাবার হ্যাবিট? আচ্ছা, তারপরে লিখেছে হচ্ছে সীমা, বড় টিপ পরলে ভালো লাগছে, জয়ীকে অনেক কিউট লাগছে, ওর ফেস কাটিং অনেক সুন্দর, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আচ্ছা, তারপরে রূপাস অবজারভেশন লিখেছে সবই বুঝলাম, কিন্তু তুমি তোমার ব্যবসা নিয়ে এত ইনসিকিউর কেন? লোক ঠকাও নাকি? তোমার সম্পর্কের রিভিউ অবশ্যটাই বলে, লোক ঠকিয়ে 2 নম্বরই ব্যবসা করে বেশি দিন চলতে পারবে না। আমি যে আমার ব্যবসা নিয়ে ইনসিকিউর, এই কথাটা তোমাদেরকে কে বলেছে বলো তো? কে বলেছে? আমি কি কোনোদিনও আমার চ্যানেল খুলে তোমাদেরকে বলেছি? নাকি আর 5টা মানে কেউ পৃথিবীতে কেউ কোনো মানুষ এসে আমাকে সামনে দাঁড়িয়ে বলতে পারবে না যে হ্যাঁ তুমি তোমার ব্যবসা নিয়ে ইনসিকিউর, বা আমি ব্যবসা করছি তাই নিয়ে তুমি রাগ করেছো? কেউ কোনো দিনও আমাকে এসে বলতে পারবে না। তোমরা কেন এরকমটা ভাবছো? অবশ্য দোষ তোমাদের নয়, তোমাদের কখনোই দোষ নয়, তোমাদেরকে এটা ভাবানো হচ্ছে, তোমাদের মাথার মধ্যে এটা ঢোকানো হচ্ছে, তাই তোমরা এটা ভাবছো যে আমি বোধহয় আমার ব্যবসা নিয়ে ইনসিকিউর, কেউ ব্যবসা করলে আমি সেটা পছন্দ করছি না। একদমই সেটা নয়, একদমই সেটা নয়। চলো আর কিছু কমেন্ট পড়ে নিই, তারপরে বলছি। আচ্ছা, দীপা দাস লিখেছে নাইস বুনু, কিপ ইট আপ, দারুণ হয়েছে, কি সুন্দর গান, আমি রানাঘাট গেলে নিশ্চয়ই দেখা করব, তুমি ভাই মেয়ে মাকে খুব ভালো থেকো। আচ্ছা, তুমিও খুব ভালো থেকো। পলাশ সরকার লিখেছে তোমার মন্দিরা বোন, ওপরের চোখ দুটো দেখলে যে কোনো ছেলে প্রেম সত্যি। বাবা গো, কি লিখেছো? এইসব লিখো না। আচ্ছা, এন্ট্রিটা দারুণ ছিল, চেরি লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। তপাত নন্দী লিখেছে গানটা দারুণ সুন্দর, একদম ঠিক, সিঁদুরটা পরলে সব কিছু হয়ে যায় না, একজনের সঙ্গে খুব মিলে গেছে। জানি না কার কথা বলেছো, তবে তোমার গানটা খুব ভালো লেগেছে, এটা জেনে আমার খুব ভালো লাগলো। আচ্ছা, প্রীতি লতা লিখেছে ভিডিও শুরুটা খুব সুন্দর ছিল, অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার ভিডিওটা ভালো লেগেছে বলে। বনশ্রী নস্কর লিখেছে খুব সুন্দর, একদম নতুন বউ লাগছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আচ্ছা, তারপরে SRF ফ্যামিলি লিখেছে চুলে একটা ক্লিপ লাগিয়ে অন্তত সিঁদুর পরো, ওই যে বললাম তোমাদেরকে বিকেলবেলা। আচ্ছা, তারপরে লিখেছে সমী রয়, দিদি আসাম থেকে দেখছি তোমার ভিডিও, খুব ভালো লাগে, একটা কথা বলো তো দিদি, কিছু মনে করো না, তুমি ঠাকুর ঘরটা উপরে ঘরে রাখলে ভালো হতো। আমি আমার ঠাকুরটাকে ছোট ঘরে নিয়ে যাওয়ার একটা বুদ্ধি মাথার মধ্যে এঁটেছি, এবার সেটা সাকসেস করতে আমার একটু সময় লাগবে, একটু সময় দাও তোমরা আমাকে। এতদিন তো সময় দিলে, এতগুলো দিন তো দেখলে, এত তো আমাকে বললে, আর তোমরা একটা কথা আমাকে বলেছো আমার ভালোর জন্য। আমার ঠাকুর বারান্দায় থাকলে কি হবে? আমার সংসারের ক্ষতি হবে। আমার ঠাকুরকে আমি ঘরে না রেখে বারান্দায় রাখলে কি হবে? আমার সংসারের ক্ষতি হবে। সুতরাং তোমরা যখন কথাটা বলেছো ঠাকুরটাকে সরানোর জন্য, সেটা তো তোমরা আমার ভালোর জন্য বলেছো, নিশ্চয়ই আমাকে ভালোবাসো, সেই ভালোবাসার জায়গা থেকেই বলেছো, না হলে আমি উচ্ছন্নে যাই, তোমাদের কি তাই না? তো সেক্ষেত্রে আমাকে একটু সময় দাও। আমি ঠাকুরটাকে ছোট ঘরে নিয়ে যাওয়ার একটা প্ল্যান করেছি। ছোট ঘর থেকে অ্যাকোয়ারিয়ামটাকে বের করে দেবো, বারান্দায় রাখবো, আর ছোট ঘরে খাটটাকে না ঘুরিয়ে দেবো। খাটটা এখন যেভাবে আছে ওইভাবে খাট থাকলে সিংহাসনটাকে ঘরে ঢোকানো যাবে না, সেক্ষেত্রে আমাকে খাট এইভাবে রয়েছে, খাটটাকে এইভাবে করে দিতে হবে, লম্বা লম্বি।
তাহলে কি হবে, যে জায়গাটা করে সোমনাথের টেবিলটা রয়েছে ওই টেবিলটাকেও বের করে দেবো, দিয়ে ওই টেবিলের জায়গাটাই রাখবো হচ্ছে সিংহাসনটা। তাহলে ঠাকুরের মুখ থাকবে দক্ষিণ দিকে। ওই টেবিলের জায়গাটায় সিংহাসনটা রাখবো, মানে যেখানটা করে মেয়ের সেই ফটোটা আছে জানলার পাশে, ছোট ঘরে জানলার পাশে সিংহাসনটা রাখলে দক্ষিণ দিকে মুখ হবে। আর খাটটাকে ঘুরিয়ে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ছোট ঘরের আলমারিটা আর টেবিলটা রাখার জায়গা থাকবে তো, সেটা আমাকে দেখতে হবে কি করা যায়। তবে এই সমস্ত কাণ্ড কারখানাগুলো তো আমি একা করতে পারবো না, ইতিদিকে ডাকতে হবে। এবার ইতিদিকে ডাকবো, ইতিদি এই কাজগুলো করবে। এবার ইতিদিকে শুধুমাত্র ওইটুকু কাজের জন্য আমি ডেকে নিয়ে আসবো না, ইতিদিকে দিয়ে আরও কিছু কাজ করাবো, তার জন্যই ডেকে নিয়ে আসবো। শুধু ওইটুকুর জন্য ও অত দূর থেকে আসবে, একবারে আরও কিছু এক্সট্রা কাজ ওকে দিয়ে করাবো। তো আমাকে তোমরা একটু সময় দাও, আমি সেই সময়টুকু পেলে ধীরে সুস্থে সব কিছু করবো। অনেক কিছুই করার দরকার, আমি সময়, যেমন ধরুন রঙের লোককে ডাকতে হবে, আমার দোলনাটা রং করতে হবে, দোলনাটা রং না করে দোলনাটাকে ছাদে রাখতে পারছি না, আর ঘরের মধ্যে দোলনাটা অতি জঘন্য দেখতে লাগছে। এবার রং করতে হবে, নাহলে মরচে পড়ে যাবে। আমার অনেক এক্সট্রা কাজ আছে সংসারে, আমি সাজিয়ে গুছিয়ে উঠে মানে সেই সময়টা পেয়ে উঠতে পারছি না, বুঝেছো? আচ্ছা চলো, তারপরে লিখেছে তুমি যে কাজল পেন্সিলটা ইউজ করলা তার নামটা বলো দিদি ভাই। আমার কাজল পেন্সিলের নামটা না সত্যি বলতে আমার মনে পড়ছে না, ওটা 500 টাকা দাম নিয়েছিল, দামটা আমার মনে আছে, কারণ আমি এত দামি পেন্সিল, কাজল পেন্সিল তো কখনো ব্যবহার করি না, সবসময় 100-200 টাকার মধ্যেই থাকে, কিন্তু এটা 500 টাকা নিয়েছিল, বেশি নিয়েছিল, ব্র্যান্ডেড কোম্পানির আর কি। তো ওই জন্য যেটা যে সচরাচর ইউজ করা হয় না, ওই জন্য আমার নামটা মনে পড়ছে না। আমাকে বিজনেস নাম্বারে মেসেজ করে দিও, আমি স্ক্রিনশট তুলে তোমাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা চলো, তারপরে লিখেছে পিয়ালি লাইফস্টাইল, জীবনে অনেক ছোট, এভাবে শত্রুর মুখে ছাই দিয়ে জীবনে স্বামী ও মেয়েকে নিয়ে আনন্দ করে জীবনটা কাটাও। তোমাকে এরকম সুস্থ দেখতে খুব ভালো লাগে। জয়ী সোনা ঠিকই বলেছে, তোমাকে ছোট টিপেই বেশি ভালো লাগে। আমি তো ছোট টিপই পরি, কদিন ধরে একটু শখ হয়েছে বড় টিপ পরার, আবার 2 দিন পর শখ মিটে যাবে, তখন আবার ছোট টিপেই ফিরে যাব, ঠিক আছে? আচ্ছা, অনামিকা শর্টস লিখেছে এইটা তো হবারই ছিল, দেখানো বন্ধ আর এক দিয়ে টাকা কামানো শুরু। মানি ইজ ইম্পর্টেন্ট দ্যান এনিথিং। বুঝবে না সোনা, ঘাও নিতে ভালোবাসো, তাও মাঝে লবণ দিয়ে। তোমাকে ভালোবাসি, তোমাকেই ভালোবাসবো বিনা কোনো এক্সপেকটেশন। অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা সবসময় এরকমই হওয়া উচিত, এক্সপেকটেশন ছাড়া, তবেই সেটা সত্যিকারের ভালোবাসা। আচ্ছা, তারপরে লিখেছে সোমনাথের হাই সুগার, 2 বার ভাত কেন দাও, একটু সাবধানে রাখো। রিনা চ্যাটার্জি লিখেছে। সোমনাথ কিন্তু একবেলা ভাত আর একবেলা ডালিয়া খেত, তোমরা সেটা দেখেছো, এবং ওর ওজন সাংঘাতিক কমে গেছে, সেটাও তোমরা দেখেছো। তো ডাক্তারের সাথে কথা বলা হয়েছিল, চেন্নাইয়ের ডাক্তারের সাথে, ওখান থেকে বলেছিল যে 2 বেলা ভাত খেয়েও, একটু অল্প পরিমাণে কম খেয়েও, কিন্তু 2 বেলা ভাত খেয়েও কোনো অসুবিধা নেই। এবার তারপর থেকে সোমনাথ কিছুদিন 2 বেলা ভাত খেয়েছে, এবার এখন আবার সেই শুরু করেছে, বলছে রাতে বেলা হলে বলছে ভাত খাবো না। আজকে যেমন রুটি খেলো, মাঝখানে 2 দিন ডালিয়া খেয়েছে, তারপরে মাঝে মাঝে আমি ভাতও দিই জোর করে, যে যেহেতু ডাক্তার সাহস দিয়েছে মনে, যে 2 বেলা ভাত খেতে পারবে, অল্প, রাতে ভাত খেলেও অল্প। এবার ও তো আবার খাওয়ার পরেই হাঁটতে যায়, এই যে এখন হাঁটতে গেছে, তো ওই জন্য মাঝে মাঝে আমি দিই 2 বেলা ভাত, বুঝলে তো? আচ্ছা, সোনিকা বোস লিখেছে কি সুন্দর সিনেমাটোগ্রাফি, বাকি ব্লগাররা তো হেভি জেলাস ফিল করবে। ভীষণ ভীষণ ভালো হয়েছে আজকের ভিডিও, পুরো এনার্জেটিক হয়ে ফিরে এসেছো, অনেক অনেক ভালোবাসা। এভাবে বলো না, বাকি ব্লগাররা জেলাস ফিল করবে। বাকি ব্লগাররাও এত সুন্দর সুন্দর ব্লগ করে, আমি প্রচুর ব্লগিং চ্যানেল দেখি, প্রচুর ভিডিও দেখি, আর ভীষণ ভালো লাগে, তো এরকমভাবে বলো না। আর যেটুকু শিখেছি, যেটুকু পারি, সব ব্লগিং চ্যানেল সব সময় দেখি, ফলো করি, সবার চ্যানেল দেখে দেখেই তো আমি শিখেছি, বলো? আমি তো আর মায়ের পেট থেকে বেরিয়ে শিখিনি, সব দেখে দেখে শেখা। আচ্ছা, নবনীতা আচার্য লিখেছে, যাই বলো মন্দিরা, তুমি প্রচণ্ড ইনসিকিউর তোমার ব্যবসা নিয়ে, তাছাড়া তোমার ঠাকুরনগরের দিদি শুরু করলো
মানে এখানে অন্য অন্য শব্দ রয়েছে, তো আমি ঠাকুরনগরের দিদি বলছি। তা দেখলো তখনই তোমাদের ঝামেলা শুরু হয়ে গেল। এটা ঠিক না, এটা একদম ঠিক না। এবার দাঁড়াও, ঠাকুরনগরের দিদি কি কি খেল দেখাই দেখো। এটাই তো ওই দিদির আসল রূপ, এবার দেখবে। দেখো কে কি রূপ দেখাবে আমি জানি না, রূপ থাকলে রূপ যার রূপ আছে সে রূপ দেখাতেই পারে। আমার যদি রূপ থাকে আমি দেখাবো, রূপ না থাকলে দেখাবো কি করে বলো। এবার কথা হচ্ছে আমি আমার ব্যবসা নিয়ে ইনসিকিউর নই, ঠিক আছে? তোমাদের মাথায় এই মানে ধারণাটা, আমি জানি তোমাদের মাথায় এটা ঢোকানো হয়েছে, তাই তোমরা এরকমটা ভাবছো। অ্যাকচুয়ালি বিষয়টা সেটা নয়। দু একটা কমেন্ট এসছে এই বিষয়টা নিয়ে, তাই বলছি। আমি আমার ব্যবসা নিয়ে কখনোই ইনসিকিউর নই। আমি সবসময় বিশ্বাস করি যার যার ভাগ্যে সে খায়। কেউ কারোর ভাতের কপাল নিতে পারে না, কেউ কারোর ভাতের কপাল নিতে পারে না। আজকে দেখো মন্দিরা বৈশাখীরা ব্যবসা করছে, রিয়াঙ্কা ব্যবসা করছে, যদিও এখন মনে হয় বন্ধ আছে নাকি আমি জানি না। তারপরে হচ্ছে মৌ ব্যবসা করছে, মৌ কত সুন্দর সুন্দর নাইটি দেখায়, মৌ কত সুন্দর সুন্দর বেডশিট দেখায় বলো, আমিও দেখি। তো আরও অনেক চ্যানেল আছে কিন্তু ইউটিউবে গিজ 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 করছে, যারা হচ্ছে বিজনেস করছে। এখানে মন্দিকে দেখছি কয়েন ধরে বিজনেস করছে, তো এখানে প্রচুর মানে চ্যানেল কিন্তু বিজনেস করছে। তো এখানে এরকম কোনো ব্যাপার নেই যে আমি করছি বলে ও করতে পারবে না। আমি একটা জিনিস বুঝি না, এরকম একটা চিন্তা ভাবনা মাথার মধ্যে আসবে কেন যে আমি ব্যবসা করলে তুমি ব্যবসা করতে পারবে না, বা আমার কাছ থেকে পারমিশন নিতে হবে তোমাকে ব্যবসা করতে গেলে। এটা একটা খোলা ওপেন প্ল্যাটফর্ম। হ্যাঁ, এখানে তোমরা সবাই ব্যবসা করতে পারো। যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছো, তোমাদের যদি কোনো চ্যানেল থাকে ইউটিউবে, আমি তোমাদেরকে উৎসাহ দিচ্ছি যে তোমরাও ব্যবসা করো। তোমরা যে যা পারো, গার্মেন্টসের ব্যবসা করতে পারো, জুয়েলারির ব্যবসা করতে পারো, ব্যাগ নিয়ে আসতে পারো, কারণ ইউটিউবে কিন্তু এখন কেউ ব্যাগের ব্যবসাটা করছে না। ব্যাগটা কিন্তু ভালো সেল হবে তোমাদের। ব্যাগটা কিন্তু ভালো সেল হবে, তোমরা ব্যাগের ব্যবসা করতে পারো, পার্স রাখতে পারো ছোট ছোট। হ্যাঁ, তারপরে কুর্তি চুড়িদার, দেখো কুর্তি চুড়িদার কিন্তু সেরকম কেউ করছে না, কুর্তি চুড়িদার করলেও ভালো সেল হবে। ইভেন তোমরা বেডশিট নাইটি এগুলোও সেল করতে পারো। এটা একটা ওপেন প্ল্যাটফর্ম, সবাই ব্যবসা করতে পারো। এখানে আমার পরিচিত বলেই বা আমার ফ্যামিলি মেম্বার বলেই তাকে যে আমার পারমিশন নিয়ে ব্যবসা শুরু করতে হবে, এটা এই চিন্তা ভাবনাটা মাথার মধ্যে আসা মানে আমি অশিক্ষিত, আমি পড়াশোনা জানি না, আমি পড়াশোনা করিনি, আমি একটা নগণ্য মনের পরিচয় দেয়া, যদি এই চিন্তা ভাবনাটা মাথার মধ্যে আসেও, তাই না? দেখো আজকে আমার ইউটিউব ফ্যামিলি, যারা আমার ইউটিউবে ব্যবসা করছে, আমার কাছের মানুষ সেটা নিয়ে তোলপাড় হচ্ছে, সে তো আমার ইউটিউব ফ্যামিলি। আজকে আমার ফ্যামিলির মধ্যে আমার যা, আমার কাকি শাশুড়ি, আমার ননদ, এদেরও তো ইউটিউব চ্যানেল আছে, এরা কিন্তু আমার পরিবার। এরা যদি এখন গার্মেন্টসের ব্যবসা শুরু করে, নাইটি নিয়ে দেখাতে শুরু করে, তাহলে কি বলবে তোমরা? তাহলে এখন বলবে যে এই তো এইবার এর সাথে মন্দিরার সম্পর্ক লেগে গেল, নাকি তাকে গিয়ে কমেন্ট করবে মন্দিরের কাছ থেকে পারমিশন নিয়েছো তো ব্যবসা শুরু করার আগে? ছি 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 ছি, আমি দোকান বলছি, এরকম মানে নোংরা চিন্তাভাবনা আমার মাথায় মনে কোনোদিন আসেনি, আর আসবেও না। এবার তোমাদেরকে একটা কথা বলি, ছোট্ট করে একটা কথা বলি, ছোট্ট করে দুটো লাইন বলি। হ্যাঁ, বেশি আমি খুঁচাবো না বিষয়টা নিয়ে, ছোট্ট করে বলি। এই যে কি বলে, তোমরা এবার একটা জিনিস ভাবতে পারো যে তাহলে তোমার ঠাকুরনগরের দিদির জন্য তোমার এই এত বড় মন, এত উদার মন, এত নিয়ম, এত মানে সে যা খুশি করতে পারে, তাহলে তুমি তোমার কি জানো বাদুড়িয়ার বোনের বেলায় কেন অন্য নিয়ম হলো? তোমাদের এখানেও ভুল ধারণা। আমি কিন্তু কোনোদিনও ক্যামেরা অন করে বলিনি যে বাদুড়িয়ার বোনের সাথে আমার এই কারণে, এইভাবে এই বিষয় নিয়ে এই কারণে আমাদের মধ্যে অশান্তি হয়েছে, আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। আমি কিন্তু কোনোদিন তোমাদের বলিনি। তোমরা আপন মনে বানিয়ে নিয়েছো, যেহেতু আমি চুপ আছি, ওদিকে বাদুড়িয়ার বোনও চুপ রয়েছে, এদিকে আমিও চুপ রয়েছি, সুতরাং তোমরা যে যার মতো কল্পনা করে নিয়েছো নিশ্চয়ই ব্যবসার কারণে মন্দিরার সাথে বাদুড়িয়ার বোনের ছাড়াছাড়ি হয়ে গেছে। অ্যাকচুয়ালি কিন্তু তাও নয়, ওর সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে তার কারণ সম্পূর্ণ ব্যক্তিগত, যেটা হয়তো কানাঘুষো তোমরা শুনেও থাকতে পারো, এর মুখে ওর মুখে তার মুখে ছোট ছোট কারণ, ছোট ছোট বিষয় উঠে এসেছে হয়তো ইউটিউবে। কিন্তু এই যে ব্যবসা নিয়ে যে ওর সাথে আমার ঝামেলা, ও কোনোদিন এসে বলতে পারবে যে হ্যাঁ ব্যবসা নিয়ে আমাদের মধ্যে অশান্তি হয়েছে?
আমি ব্যবসা করেছি বলে মন্দিরাদি আমাকে ভুল বুঝে ছেড়ে গেছে বা অপমান করেছে বা দুটো খারাপ কথা বলেছে, বা এই ব্যবসা নিয়েই আমার সাথে মন্দিরাদির দিদিভাইয়ের সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। বলতে পারবে ও কোনোদিন? না, ও কোনোদিন বলবে না, আমি কোনোদিন বলবো। কারণ অ্যাকচুয়ালি ব্যবসা নিয়ে আমাদের মধ্যে কোনোদিন ঝামেলা হয়ইনি। হ্যাঁ, আমি ওকে বলেছিলাম একটা কথা, আমি বাদুরিয়ার বোনকে একটা কথা বলেছিলাম যে তুই ব্যবসা করছিস, আমার মতো স্টাইলে করিস না, তুই তোর মতো একটা স্টাইল করে নে। দেখবে ও আমার মতো স্টাইলে, ওই শর্ট ভিডিওতে আমি যেভাবে স্টাইল করে দেখাই, ও আমার মতো স্টাইলে করছিল। তাই আমি ওকে শুধু বলার মধ্যে এই একটা কথাই বলেছিলাম যে তুই আমার মতো স্টাইলে করিস না, একটা সুন্দর স্টাইল নিজের থেকে আবিষ্কার করে নে, এরকম বলেছিলাম। কিন্তু কখনো বলিনি যে তুই ব্যবসা করতে পারবি না বা আমার কাছ থেকে পারমিশন কিসের জন্য নিসনি। না, বিষয়টা অ্যাকচুয়ালি পারমিশন না, বিষয়টা হলো একটু বলা যে এরকম আমি ব্যবসা করছি বা ব্যবসা করব বলে ভাবছি, আমিও ভাবছি গার্মেন্টসের ব্যবসায় ঢুকবো, কেমন হয় বলতো, বা এরকম ভাবছি আমিও তুলবো, তো কিভাবে কি করা যায়, বা ভাবছি জানিস তো, আমারও খুব ইচ্ছা আছে জানিস তো, জাস্ট একটু বলা। এবার সেইটুকুও আমাকে বলেনি, তাই আমার একটু কষ্ট হয়েছিল, আমার একটু অভিমান হয়েছিল, আর কিচ্ছু না। কিন্তু তার মানে এই নয় যে ওকে পারমিশন নিতে হবে, ব্যবসা করছে মানে তাহলে সম্পর্ক শেষ করে দেবো, ছেড়ে দেবো, হাত ছেড়ে দেবো, ওই রকম কিচ্ছু না। আমাদের সম্পূর্ণ ব্যক্তিগত কিছু রিজন রয়েছে যেগুলো আমি এখনো পর্যন্ত আমার মুখ দিয়ে অন্তত উচ্চারণ করে আমি সোশ্যাল মিডিয়াতে আনিনি, আর সেও আনিনি। তো সেটা নিজেদের মধ্যেই থাকা ভালো। প্লাস এই বর্তমানে ঠাকুরনগরের দিদি বর্তমানে যে এখন গার্মেন্টসের ব্যবসা শুরু করেছে, সেই নিয়েও দেখছি আমার আজকের ভিডিওতে কমেন্ট এসছে বেশ কিছু। প্লাস চারিদিকে অনেকেই বলা বলি করছে যে ও কি তোমার কাছ থেকে পারমিশন নিয়েছে, বা পারমিশনের বিষয়টা তো ক্লিয়ার করলাম যে এই গার্মেন্টসের ব্যবসাটা আমার পৈতৃক সম্পত্তি নয় যে এটা কেউ ব্যবসা শুরু করতে গেলে তাকে আমার কাছ থেকে পারমিশন নিতে হবে ভাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, এরকমও কথা উঠছে যে এই গার্মেন্টসের ব্যবসা করছে বলেই আজকে সম্পর্ক খান হয়ে গেছে। না, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত, এখনো পর্যন্ত ব্যক্তিগত। এবার যদি কখনো দেখি যে না এটার ব্যক্তিগত রইলো না, যে যা মানে যে যেমন ইচ্ছা ইউটিউবে এসে বলছে, তখন আমি বলবো। আপাতত ব্যক্তিগত যদি সে রাখে, আমিও এটা এই কারণটা ব্যক্তিগতই রাখবো যে কেন আমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। তবে বিজনেসটা কিন্তু এখানে কোনো কারণ নয়, এসছে আজ আমার ভিডিওতে কমেন্ট এসছে বলে আমি বলছি, নাহলে আমি কমেন্ট যদি না আসতো আমি বিষয়টা নিয়ে বলতাম না। এই গেল বিষয়। ভিডিওটা মনে অনেক বড় করে ফেলেছি, কারণ তোমাদের অনেকগুলো কমেন্টও পড়লাম, আবার কিছু বিষয় ক্লিয়ারও করলাম, তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় ভিডিওটা অনেক বড়ই হয়ে গেছে। চলো আজকে ভিডিওটা এখানেই এই অবধি রাখছি, এখানেই শেষ করছি, আর বেশি কথা বাড়াচ্ছি না। তোমাদের সাথে কথা বলতে কথার মধ্যে কথাটা মানে মাঝখানে পজ করেছিলাম, তো আমার কথার ছন্দ হারিয়ে গেছে। তো যাই হোক, কালকে আবার আসছি নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। আর ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে ভালোভাবে পরিষ্কারভাবে বলে দিচ্ছি, যেটা এতক্ষণ তোমাদেরকে আমি বললাম, যে ইউটিউব একটা খোলা প্ল্যাটফর্ম, এবং এখানে কারোর কোনো বিজনেস করাতে আমার কিন্তু কোনো রকম কিচ্ছু বিন্দুমাত্র ফারাক পড়ে না। না বাদুরিয়ার বোনের বেলায় পড়েছে, না ঠাকুরনগরের দিদির বেলায় পড়েছে, ঠিক আছে? তো ইউটিউবে সবাই যে যার মতো ব্যবসা করতে পারে, আর ব্যবসা সংক্রান্ত বিষয়ে আমার কিন্তু কারোর সাথে কোনোদিন মনোমালিন্য হয়নি। ব্যবসা সংক্রান্ত বিষয়ে কারোর সাথে আমার ছাড়াছাড়িও হয়নি। যে কারণে হয়েছে সেটা সম্পূর্ণ ব্যক্তিগত, এখনো পর্যন্ত ব্যক্তিগত। চলো ভালো থেকো সবাই, টাটা।